দর্শক আরো একবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন লীলা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং বিপিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট KM আলমগীর ইকবাল। আপনার যদি মনে থাকে আমাদের এই শোতে আপনি জানেন সবসময় ইয়াং জেনারেশন কিছু প্রশ্ন পাঠায়, ওটাকে আমরা র্যাপিড ফায়ার আদলে করি। আপনার জন্য আজকে নতুন 10টা প্রশ্ন। তারা যেহেতু আজকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা, তারা আপনার জন্য নতুন প্রশ্ন পাঠিয়েছে। বড় প্রশ্ন আছে, সেগুলো আমি করবো। ছোট প্রশ্ন দিয়ে শুরু করি। 1 নাম্বার, তারা জানতে চান আপনি কোন ধরনের বিদেশি পণ্য কখনোই কেনেন না? আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু আমার প্রয়োজন হলে তো আমি কিনি। আচ্ছা, দেশি বিদেশি যেটাই হোক, আপনার যদি দরকার মনে হয় আপনি কিনে ফেলেন। ওকে, ফেয়ার এনাফ। সেকেন্ড প্রশ্ন, বাংলাদেশের শিল্প পণ্যের সবচেয়ে বড় দুর্বলতা কোনটা? ডিজাইন, ডেলিভারি নাকি দাম? আমি মনে করি আমাদের শিল্প পণ্যের সমস্যা হলো ডিজাইন। ভালো ডিজাইন আমরা করতে পারি না, আর আমাদের দাম সহনীয়। 3 নাম্বার, আপনার মতে ম্যানুফ্যাকচারিং খাতে এখন সবচেয়ে বড় কোনটি বেশি প্রয়োজন আসলে? নতুন বাজার নাকি নতুন প্রযুক্তি? নতুন প্রযুক্তি অবশ্যই দরকার, সেই সাথে নতুন বাজারও দরকার। যদি রপ্তানি হয় অবশ্যই নতুন বাজার দরকার। 4 নাম্বার, বাংলাদেশে কোন শিল্প পণ্যের সম্ভাবনাময় বাজার বিদেশে প্রস্তুত আছে কিন্তু এই খাত পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছে না? এমন কোন সেক্টর আপনার চোখে পড়ে? আমার কাছে তো অনেক চোখে পড়ে। যেমন? অনেক। যেমন ধরেন, আমরা আসলে কি বানাই, আমরা যদি ভালো করে দেখি, আমরা আমাদের দেশের মহিলা কয়জন, যদি মিনিমাম মহিলাও ধরি তাহলে 7-8 কোটি ধরি, আমরা ভালো একটা লিপস্টিকও বানাই না। আমরা মহিলাদের যে সমস্ত জিনিসপত্র লাগে, টয়লেটারিজ আইটেম, আমরা কি তেমন কোনো কিছু বানাই? অলমোস্ট অল ইম্পোর্টেড। তার মানে কি? তার মানে হলো, যদি আমি একটা আশ্চর্য জিনিস আপনাকে শেয়ার করি তাহলে অবাক হবেন। যেমন পণ্ডিত জওহরলাল নেহেরু, কিন্তু উনি যখন অনুভব করলেন প্রধানমন্ত্রী হিসেবে যে ওনার দেশে টয়লেটারিজ ফ্যাক্টরি নাই, তখন কিন্তু উনি আহ্বান করলেন ব্যবসায়ীদের যে কে কত দ্রুত এই টয়লেটারিজ সামগ্রী তৈরি করতে পারবে। ওই সময় আগায় আসলো এবং সেটার নাম হলো লাকমে। তো আমাদের দেশে যারা শিল্পের দায়িত্বে আসে, শিল্পমন্ত্রী বলেন বা বলেন, তারা কিন্তু ট্রাস্ট সেক্টর হিসাবে বা ট্রাস্ট আইটেম হিসাবে এরকম আইডেন্টিফাই করে কোনো কাজ করে না যে গভর্নমেন্ট এই সেক্টরটা ডেভেলপ করার জন্য পিছন থেকে ব্যাক করবে। ব্যাক মিন্স আপনার ল্যান্ড দিবে, ইনফ্রাস্ট্রাকচার দিবে, অথবা ইউটিলিটি দিবে, অথবা প্রায়োরিটি দিবে যে তোমরা এগুলি করো, এটা তো মারাত্মকভাবে প্রয়োজন, তাহলে আমার দেশের এই হবে। আমাদের কিন্তু এইরকম কোনো দিক নির্দেশনা সরকারের তরফ থেকে নাই। যা ডেভেলপমেন্ট আছে সব প্রাইভেট সেক্টর থেকে। ডেফিনেটলি। তার মানে আপনি বলতে চান যে টয়লেটরিজ প্রোডাক্টের একটা বড় বাজার তৈরি হয়েছে, বিশাল বাজার ইন হাউস এবং আউটসাইড বোথ আছে। যদি তাই হয়ে থাকে, পরের প্রশ্নটাও আমি করতে চাই। এখন যেসব প্রোডাক্ট মানে তৈরি হচ্ছে বাংলাদেশে শিল্পে, কোনটাকে আপনার মনে হয় যে সবচেয়ে দ্রুত গতিতে এইটার গ্রোথ হচ্ছে, যে সামনে এটা হয়তো রপ্তানির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে এক্সিস্টিং প্রোডাক্টের ভিতরে? মারাত্মকভাবে ডেভেলপ হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম। আচ্ছা, আপনি দেখেন, আমি তো যেদিকেই চাই একজনকে 2টা মোবাইল ফোন ব্যবহার করতে দেখি, আমি নিজে ছাড়া। তার মানে কি? এটা আবার উনি যে ভদ্রলোক ব্যবহার করছে 1-2 বছর পরে সে মডেল চেঞ্জ করছে, আদার্স। তো মোটামুটি এই সমস্ত সেক্টরে যারা আইটি সেক্টরে, এই সেক্টরে যারা ভালো করবে, তাদের তো আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগই নাই। পরের প্রশ্ন যেতে চাই। 6 নাম্বার, শিল্প খাতে কর্মীদের জন্য সবচেয়ে জরুরি সংস্কার কোনটি এই মুহূর্তে? স্কিল ডেভেলপমেন্ট নাকি শ্রমিকের নিরাপত্তা? দুটোই। স্কিল ডেভেলপমেন্ট তো মারাত্মকভাবে দরকার। কি জন্য? আমরা যাদের রাখি তাদের কোনো স্কিল নিচে নেই, তারা গাঁও গ্রাম থেকে আসে, তারা একটা জব চায়। এখন দেখা গেল 7-8 মাস তারা জব করে 2000 টাকা বেশি বেতন পেয়ে অন্য জায়গায় চলে যায়, সেক্টরই চেঞ্জ করে ফেলে। তার মানে হলো কি, তাকে শিখাইলাম প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করার, প্লাস্টিক মেশিন চালানোর, সে দেখা গেলো গার্মেন্টস ফ্যাক্টরিতে চলে গিয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট যে অভিজ্ঞতাকে সঞ্চয় করলো সেখানে সে আর রইল না। আমরা পরের প্রশ্নে যেতে চাই। এখন একজন সফল শিল্প উদ্যোক্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটি হওয়া উচিত? ঝুঁকি নেওয়ার সাহস, দল তৈরি করার ক্ষমতা নাকি সময় জ্ঞান? একজন সফল উদ্যোক্তার সবচেয়ে বেশি প্রয়োজন হলো ধৈর্য। আচ্ছা, সে ধৈর্য ধরে কাছে আগাবে এবং তাকে সহ্য ক্ষমতা রাখতে হবে। আপনি একটি সমালোচনা অবশ্য নিজে একটু কিছুক্ষণ আগে করেছেন, তারপরে আবার এই প্রশ্নটা করতে চাই। অন্য কোনো অবজারভেশন যদি থাকে, দেশীয় প্রোডাক্ট নিয়ে যদি আপনি কখনো সমালোচনা করতে চান, আপনি বাংলাদেশের প্রোডাক্টের কোন সমালোচনাটা সবচেয়ে বেশি করবেন?
তাদের কি নাই, আমাদের কি নাই? একটা তো একটু আগে বলেছেন ডিজাইন ভালো না, আর কোনো? আমি মনে করি বাংলাদেশি ব্যবসায়ীদের কোয়ালিটির ব্যাপারে আরও সিরিয়াস হওয়া উচিত। আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে একটু সস্তায় দেওয়ার জন্য পেরেশান হয়ে যায় ব্যবসায়ীরা। সস্তা বেশি দিতে গেলে দুরবস্থা হয়ে যায়। এটি ব্যবসায়ীদের মনে রাখতে হবে যে গুণসম্মত মান যদি ঠিক রেখে আমি প্রোডাক্ট তৈরি করতে না পারি, তাহলে আমার বাজার বিদেশিরা দখল করে ফেলবে। ওকে, পরের প্রশ্ন। ছুটির দিনে আপনার কোন কাজটা করাই চাই, আপনি একদম অবশ্যই করেন? ছুটির দিনে কি করেন? ছুটির দিনেও আমি আমার প্রতিষ্ঠানগুলির খোঁজখবর নেই এবং চেষ্টা করি যে ফ্যামিলি নিয়ে একটু সময় কাটাতে। বিদেশি প্রতিযোগী সে আসলে কম দামে অফার দিয়ে অর্ডারটা নিয়ে নিল, আপনার কোন একটা অর্ডার সে হাতিয়ে নিল, তখন কি আপনি কি করবেন? আপনি কি দাম কমাবেন, প্রোডাক্টের কোয়ালিটি বাড়াবেন, নাকি নতুন বাজার খুঁজবেন? বিদেশি বায়ার যদি আমার বাজার নিয়ে নেয় কম দামে, আমি মনে করি যে আমি আবার রিকোয়েস্ট করব যে কোন রাস্তায় এসে বিদেশ থেকে এসে আমার কস্টকে বিট করে আমার বাজার নিয়ে নিল। আমি আবার রিভিউ করে দেখব যে আগামীতে যেন আসে না নিতে পারে। এই হলো ওয়ান পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট, অবশ্যই আমি দেখব যে আমার কোয়ালিটির কি কমই ছিল, কি গাফিলতি ছিল যে যারা এটা ক্রয় করলো তারা আমারটা ক্রয় না করে বিদেশেরটা ক্রয় করলো। আমি দুইটাই স্টাডি করব। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি ইয়াং জেনারেশনের ছোট প্রশ্নের যেসব উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গিয়েছে। এবার একটু বড় প্রশ্ন যেতে চাই। এটা একটু বড়, প্রশ্নটাও বড় হবে। সেটা হচ্ছে যে শিল্প খাতে দক্ষ জনশক্তির ঘাটতি কতটা তৈরি হয়েছে সেটা জানতে চাই। কনসিডারিং দ্য ফ্যাক্ট, আপনি কি মনে করেন যে আসলে আমরা স্কিল্ড ওয়ার্কার তৈরি করছি? আপনি বলছেন যে না, সবসময় সেটি না। আমি শুধু শ্রমিকের কথা বলছি না, সব এন্ডে বলছি। নাকি আমরা আসলে সার্টিফিকেটধারী ওয়ার্কফোর্স পাচ্ছি যারা আসলে কাজ জানে না? এক। আরেকটা আক্ষেপ আছে মেয়েদের। স্বাধীনতার 50 বছরের বেশি সময় পার হয়ে গিয়েছে, এখনো ইন্ডাস্ট্রিতে মেয়েরা কাজের ভালো পরিবেশ পায় না, কেন? তারা জানতে চায়। আচ্ছা, নাম্বার ওয়ান হলো আপনার স্কিল্ড। আপনারা কে কীভাবে নেবেন? আমার কথা যারা শুনছেন তারা, আমি মনে করি আমার কথায় হার্ট হবেন না। সেটি হলো, আমরা যারা শিল্প উদ্যোক্তা বা শিল্পের সাথে জড়িত, আমরা যখন বিভিন্ন ডিপার্টমেন্টের স্কিল্ড অফিসার চাই, আমরা যখন বারবার বিজ্ঞাপন দেই, আমরা ওখানে লিখে দিই এই পোস্টের জন্য এক্সপেরিয়েন্স অবলিক স্কিল্ড লোকরাই আবেদন করবেন। দেখা গেল ওই জায়গার লোকরা আবেদন করে না, কিন্তু অন্য সেক্টরের লোকরা আবেদন করে শত শত। এতে আমরা চরমভাবে বিরক্ত হয়ে যাই এবং এগুলি বাছাই করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই। কারণ চেয়েছি যেই সেক্টরের এক্সপেরিয়েন্স বা স্কিল, সেই সেক্টরের লোক এরা কেউ হই না। সেকেন্ডারি, আমাদের দেশের আরেকটি জিনিস আছে, সেটি হলো ম্যাক্সিমাম যারা প্রাইভেট সেক্টরে গ্র্যাজুয়েশন করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে এবং বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাইড, সেখানে দেখা গেছে মেজর একটা পোর্শনের মান ঠিক ওরকম না। কী কোনো ওরকম না, দেখা গেল তাদের প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলির সাফিসিয়েন্ট করায় না। তখন যেমন বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে যখন আমরা একটা জব দিই, দেখা গেল সে ওই বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের মানের সাথে অনেক দূরে আছে সে। তখন আমাদের কাছে তার এডুকেশন নিয়ে প্রশ্ন হয়ে যায়, আবার যে পাশ করেছে সেও বিব্রত হয়ে যায়। যা আসলেই তো। তা আমি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং যারা পড়ান বা ইউনিভার্সিটি যারা আছেন, আমি বিনয়ের সাথে বলবো প্লিজ আপনারা এই যে বিষয়টা আর একটু নজর দিবেন, যেন তারা প্র্যাকটিক্যাল বেশি করে করে এবং তাদের সমক্ষ জ্ঞান অর্জন করে। আর এই স্কিলনেস বলতে আমি এটা বুঝাবো যে যেই যারা চাকরির বাজারে আসবে এডুকেশন শেষ করে, সে তার প্রফেশন ফার্স্টে ঠিক করবে। যেমন পুরানো কথা আছে যে আমি পাইলট হব, তাইলে তার পাইলট হওয়ার ওয়ার্কই করা উচিত। এখন কেউ দেখা গেল আমাদের কাছে জবের জন্য এসে বলে যে আমাকে একটা জব দেন। আচ্ছা, কী জব দেবো? আপনি যেটা ঠিক করেন সেটাই দেন, আপনি যেটা ভালো মনে করেন সেটাই দেন। অর্থাৎ একটি ছেলে এতটুকু লেখাপড়া করে এসে সে ডিসাইড করতে পারছে না তার বেসিক প্রফেশন কি হবে, এটাও ঠিক নয়। একজনকে প্রফেশন ঠিক করতে হবে এবং সেটার উপরে স্কিল্ড হতে হবে। স্কিল্ড হওয়া মানে কিন্তু তার স্যালারি লেভেল, তার পজিশন লেভেল অনেক হাই হয়ে যায়।
এই জিনিসটা নিউ কামারদের অবশ্যই অনুভব করতে হবে যে যে কোনো সাবজেক্টে বা যে কোনো প্রফেশনে তাকে বিল্ড আপ হইতে হবে। বিল্ড আপ হলে অনেক বেশি হাই স্যালারি হয়ে যাবে। যেমন ধরেন, আমি যতটুকু জানি গার্মেন্টস সেক্টরের মিনিমাম স্যালারি 12-13 হাজার, কিন্তু অনেকে হয়তো জানে না যে একজন অপারেটরের বেতন কিন্তু 30-40 হাজারও আছে। আছে কেন? সে তার অপারেশনে খুব দক্ষ। তো সংশ্লিষ্ট শিল্পের মালিকরা অবশ্যই ওই হিসাবেই তাকে ট্রিট করে। কিন্তু এখন নিউ কামার এসে তো সেটা পাবে না। তাকে 1-2 বছর তো ওয়ার্ক করে সেমি অপারেটর, তারপর উপরে উঠে ওই জায়গায় যেতে হবে। ওই ধৈর্য তার রাখতে হবে। মেয়েদের জন্য কি বলবেন? আচ্ছা, মেয়েদের জন্য শুনেন, এটারও একটু ব্যাখ্যা দেই। এক সময় আমরা যখন 20-30 বছর আগে মেয়ে অফিসার নিতাম, তারা কয়েক মাস পরে চলে যেত। কেন? ফ্যামিলি প্রবলেম। শাশুড়ি পছন্দ করে না, জামাই পছন্দ করে না, শ্বশুর পছন্দ করে না, পাশের লোকরা পছন্দ করে না, দিস দ্যাট। এখন কিন্তু সেটা নেই। যেমন ধরেন, আমাদের কোম্পানিতে প্রায় 2500 অফিসার ওয়ার্কার সব মিলিয়ে আছে, যার প্রায় 800ই হলো ফিমেল আছে। এবং এরা খুব ভালো কাজ করে এবং এরা কখনো অ্যাবসেন্ট করে না, খুব লেস অ্যাবসেন্ট করে। এরা ওই যে কোনায় দাঁড়িয়ে বিড়ি সিগারেট ফুঁকে না, এরা খুব এফিশিয়েন্ট। আমি এদের অকুণ্ঠভাবে প্রশংসা করি। তা আমি মনে করি অন্য জায়গায়ও যারা আছে তাদের এটা করা উচিত। আর মালিকদের উচিত এই জিনিসটায় খেয়াল রাখা, বিশেষ করে এইচআরদের, যে আমাদেরই কারো মা বোন, আমাদেরই কারো সন্তান অন্য জায়গায় জব করতে গিয়েছে, তার জন্য সেফটি সিকিউরিটি থাকে। আদার দেন সংশ্লিষ্ট যারা ডিপার্টমেন্ট আছেন, এই মেয়েরা যদি বেসিক্যালি অ্যাবিউজ ম্যাটার্স অর আদার ম্যাটার্স নিয়ে যায়, সেটা যেন মিনিমাম তদন্ত করে। আমি শাস্তির কথা বলছি না, একটু অ্যাটেনশন দিলে সে কিন্তু ওই মেয়েটা, সে যে একটু হ্যাসেল হয়েছে সেখান থেকে বেঁচে গেল, অন্যরা যারা ডিস্টার্ব করতো তারাও ডিস্টার্ব থেকে থেমে গেল এবং সে কাজ করতে পারলো। আপনি উন্নত বিশ্বে দেখবেন রাত্রে 2টার সময় ম্যাসাজ পার্লার থেকে ম্যাসাজ করিয়ে সে নির্বিঘ্নে বাসে যাচ্ছে। আমার দেশে কিন্তু এটা নাই। আমার দেশে হলো এই যে ছিনতাইকারী ধরে, ওই যে রাস্তায় সেফটিনেস নাই, এগুলি কিন্তু আজব চলমান। ইভেন খোদ ঢাকা সিটিতে এরকম, তাহলে গ্রামগঞ্জে কীরকম? তা আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের গভর্নমেন্টের উচিত যে কোন কোন সেক্টরের উপরে প্রায়োরিটি দিয়ে ওয়ার্ক করবে। যদি আমি মনে করি যে ঠিক আছে, আমি যতটুকু দেখছি আমাদের এই এখনকার যিনি এই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, ওনার ওয়ার্ক দেখে আমার ভালো লাগে। উনি যদি মনে করে যে আমি আগামী ডিসেম্বর ভিতরে ঢাকা শহর থেকে একটি ছিনতাইকারীও রাখবো না, উনি কিন্তু সিরিয়াস হলে তা পারে। এখন দরকার হবে যে চিন্তা করবে যে আমি এই 2টা জিনিসকে ইরেজ করে ফেলবো আগামী ডিসেম্বরের ভিতরে। আমি ক্ষুদ্র মানুষ, আমি মনে করি যে সিরিয়াস হলে পারবে। ওনার অনেকগুলি বাহিনীও আছে, এরকম পয়েন্ট আউট হলে যে এই জায়গাটাকে আমি ক্লিন করে ফেলবো। অনেক কিছু ক্লিন এক টার্মে সম্ভব না। সেটাই, ডেফিনেটলি। আমরা একেবারেই এবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্ন আমরা একেবারে শেষ পর্যায়ে খুব 30 সেকেন্ডে জানতে চাই, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে আপনি 1 দশক পরে কোথায় দেখেন? আগামী দিন আমার দেশকে আরও উচ্চ পর্যায়ে আমরা দেখি। হয়তো বেঁচে থাকবো না, কিন্তু আমার দেশ অনেক বড় হোক, এই প্রার্থনাই রইল আমার। নিঃসন্দেহে আমরাও তেমনটি আশা করি। জনাব আলমগীর ইকবাল, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক, একটা বিষয় কিন্তু আজকে এই আলোচনা থেকে স্পষ্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নিয়ে আমরা যখনই কথা বলি, আমরা হয়তো তৈরি পোশাক খাত ধরে নিয়েই আসলে কথাগুলো চালিয়ে যাই, কিন্তু আলমগীর ইকবালের মতো যারা উদ্যোক্তারা আছেন তারা কিন্তু আরও অসংখ্য অন্য ধরনের অনেক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে তারা কাজ করছেন এবং এই প্রোডাক্টগুলো আসলে সমান গুরুত্ব পাচ্ছে কিনা সেই আঙ্গিকটা তুলে ধরাই আপনাদের সামনে আজকে উদ্দেশ্য ছিল। কিন্তু আমি যেটি অভিজ্ঞতা আমরা এখন পর্যন্ত জানাম, আমরা যখন সাংবাদিকরা মাঠে ঘাটে যাই, আমরা যখন সেটি দেখি, সেটি হচ্ছে যে সবাইকে আসলে লেভেল প্লেইং ফিল্ডটি তৈরি করে দেয় এখনও বাংলাদেশে সম্ভব হয়নি। সেটি যাতে নিশ্চিত করা হয় সেজন্য নীতি নির্ধারকরা কী ধরনের উদ্যোগ নেবেন সেটি গুরুত্বপূর্ণ। একটা বিষয় আজকে স্পষ্ট, সেটা হচ্ছে যে এনাফ পলিসি সাপোর্ট যদি পাওয়া যায় তাহলে শুধু তৈরি পোশাক খাত না, সব সেক্টরকে আসলে এই পোশাক খাতের সমপর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু একটু পলিসি সাপোর্ট লাগবে,
ইনফ্রাস্ট্রাকচার লাগবে এবং সবচেয়ে যেটি জরুরি সেটি হচ্ছে উৎপাদন চালিয়ে রাখার জন্য বিদ্যুৎ এবং জ্বালানি নিশ্চয়তা লাগবে। সেটি যদি করা যায়, নতুন বাজার আমাদের উদ্যোক্তারা যারা তারা অনেক স্মার্ট, তারা নতুন বাজার নিজেরাই খুঁড়ে ফেলবেন এবং আমাদের প্রোডাক্ট আসলে বিদেশে আরও অনেক বেশি দাপট দেখাতে পারবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।